সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আমরা তো আমাদের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করলাম। তো এখন আজকে থেকে আমরা পরীক্ষার আগ পর্যন্ত আমাদের অধ্যায়গুলোকে আমরা রিভিশন আকারে আমরা পড়াশোনা করব। তো সেই আলোকে আজকে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে আমরা রিভিশনটা শুরু করব। তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারটি যখন আমরা শুরু করব, আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে একটি টপিক হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা একটু আলোচনা যদি করি, তাহলে ব্যাপারটা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাকচুয়ালি কী। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, আমরা যদি চাই তাপকে কাজে রূপান্তর করতে পারবো, অথবা কাজকে আমরা তাপে রূপান্তর করতে পারবো। অর্থাৎ সহজ ভাষা আমরা বলতে পারবো কাজ তাপের সমানুপাতিক অথবা তাপ কাজের সমানুপাতিক। তো এই সূত্রটিকে আমরা একটু গুছিয়ে যদি আমরা সাজিয়ে লিখতে চাই, তখন সেটাকে আমরা কীভাবে লিখব? আমরা লিখব এভাবে: যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। অর্থাৎ আমরা যে শক্তিটা কোনের সিস্টেমে প্রয়োগ করব, সিস্টেম পুরো শক্তিতে কাজ করবে না, কিছু শক্তি ব্যয় হবে। কোন জায়গায় কী ব্যয় হবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে জিনিসটা কি? অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা সিস্টেমে একটা নিজস্ব শক্তি আছে। যখন আমরা কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করব, আমরা দেখতে পাবো তার তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে যাওয়া মানে হচ্ছে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা এই স্টেটমেন্টটাকে একটু গুছিয়ে যদি লিখতে চাই, আমি কীভাবে লিখতে পারবো? যে আমরা ধরে নিলাম যে ডিকিউ হচ্ছে কোনো সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি এবং ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং আমাদের ডিডব্লিউ হচ্ছে কৃতকাজ। তাহলে আমরা এই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমাদের সরবরাহকৃত তাপ কয়টি অংশে বিভক্ত হবে? দুইটি অংশে। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আরেকটা হচ্ছে কৃতকাজ সম্পাদনে। তাহলে কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে এবং বাকি অংশ কি হবে? বাকি অংশ আমাদের বাহ্যিক কাজ সম্পাদনে কি ব্যয় হবে। এই জন্য আমরা লিখতে পারবো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিইউটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অথবা কি তাপ শক্তির পরিবর্তন। এবং একটি বিষয় আমরা মনে রাখবো যে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, এটা লেখা যায়। তো এখানে পি হচ্ছে আমাদের প্রযুক্ত চাপ এবং ডিভি হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। আমি যদি বলি 1 অ্যাটমসফিয়ার চাপে আমাদের আয়তন 2 মিটার কিউব থেকে 3 মিটার কিউবে হলো, তাহলে এখানে আমরা ডিডব্লিউ তাহলে কত হবে? আমি বললাম পি এর মান কত বললাম? 1 মিটার অ্যাটমসফিয়ারে, তাহলে ধরলাম সেটা 1। আমাদের আয়তন কত? 2 মিটার কিউব ছিল, 3 মিটার কিউব হলো, তাহলে এখানে ডিভি মান হচ্ছে কি আয়তনের পরিবর্তন। তো 3 থেকে আমাদের 2 গেলে কত হয়? 1 হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে ডিভিটা হচ্ছে আমাদের কি আয়তনের পরিবর্তন এবং পিটা হচ্ছে প্রযুক্ত চাপ। এবার আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সমষ্ণ আমরা ওয়ার্ডটিতে দেখতে পাচ্ছি সমান হচ্ছে সমান আর উষ্ণ মান হচ্ছে উষ্ণতা। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আমাদের উষ্ণতা সমান থাকবে। সহজ কথায় উষ্ণতা বা তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তাহলে সংজ্ঞাটা আমরা কীভাবে দিব? যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ ও আয়তন পরিবর্তিত হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। আমরা তো বয়লের সূত্র মনে আসছে আমাদের। তো বয়লের সূত্রটি কী ছিল? স্থির তাপমাত্রায় চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, তাই না? তো ওখানে দেখা যাচ্ছে আমার চাপও পরিবর্তন হচ্ছিল, আয়তনও পরিবর্তন হচ্ছিল, কিন্তু শুরুতে আমরা বলে দিচ্ছিলাম কি স্থির তাপমাত্রায়। তো এটি হচ্ছে একটি সমষ্ণ প্রক্রিয়ার খুব ভালো একটি উদাহরণ, ও যেটা আমরা বয়লের সূত্র যেটি ছিল। তো সমষ্ণ প্রক্রিয়ায় সহজ কথা হচ্ছে কি আমাদের তাপমাত্রার কোনো ধরনের পরিবর্তন হবে না। তাপ নয়, খেয়াল করি আমরা এখানে তাপমাত্রার কোনো ধরনের পরিবর্তন হবে না। তাহলে যেহেতু তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, সেহেতু আমাদের অভ্যন্তরীণ শক্তিরও কোনো ধরনের পরিবর্তন আমরা পাবো না। তাহলে সেহেতু আমরা লিখতে পারবো যে এই ক্ষেত্রে ডিইউ ইকুয়াল টু 0। আমরা সবাই খুব ভালো করে মনে রাখবো যে সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা কোনো পরিবর্তন নেই, সেহেতু ডিইউ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা প্রথম সূত্রটি কেমন দাঁড়াবে? তো আমরা জানি প্রথম সূত্র অনুসারে তাপগতিবিদ্যার ডিকিউ ইকুয়াল টু ডিইউ
প্লাস ডিডাব্লিউ। তো আমাদের ডিউর ভ্যালু কত 0, তার মানে কী পাচ্ছি ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা যে পরিমাণ তাপ প্রয়োগ করব সিস্টেমে ঠিক সেই পরিমাণ আমরা কি পাবো, আমরা তাকে কাজ হিসাবে ব্যাক পাবো। এটি একটু আমরা ভালো করে মনে রাখবো এই ক্ষেত্রের মধ্যে। তাহলে এটাকে আমি ধরলাম, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য প্রথম সূত্র। দ্বিতীয়তে আমরা যাব যে বয়লের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, সবাই তো আমরা এটা খুব ভালো করে জানি। এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষাতে প্রায় আসবে আপনাদের, যে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে একটি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ W ইকুয়াল টু nRT ln V2 বাই V1। তো এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমরা জানি যে চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্ত অনুপাতিক। কখনো কখনো আমাদের আয়তনের পরিবর্তে আমাদের চাপের পরিবর্তন আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, nRT ln P1 বাই P2। তো আমরা তো আদর্শ গ্যাসের অধ্যায়টা খুব ভালো করে আমরা জানি। তো সেখান থেকে আমরা জানি n হচ্ছে আমাদের কি, n হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে আমাদের কি মোলার আয়তন 8.314, T হচ্ছে তাপমাত্রা। এক্ষেত্রে T একটিই থাকবে, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তার মানে কি এখানে T কয়টা থাকবে, একটাই শুধুমাত্র T থাকবে। আর লন তো লন V এবং V1 এবং V2 কি, এটা হচ্ছে আদি আয়তন, এটা হচ্ছে কি পরবর্তী আয়তন, যেগুলো আমরা মোটামুটি সবাই খুব মোটামুটি ভালো করে জানি। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা অ্যাকচুয়ালি আপনারা পরিবর্তন না লিখে প্রক্রিয়া বলতে পারেন, এটা আরেকটু সুন্দর হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে? আমরা শুরুতে দেখতে পাচ্ছি নামটা হচ্ছে রুদ্ধতাপীয়, তার মানে তাপটা হচ্ছে রুদ্ধ, তাপটা হচ্ছে রুদ্ধ। তাহলে এটা কি বোঝা যাচ্ছে, যে সিস্টেমে তাপটা আমাদের রুদ্ধ অবস্থায় থাকবে। অর্থাৎ সহজ কথায় সিস্টেমে তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ সিস্টেম থেকে তাপ বের হবে না, অথবা বাইরে থেকে তাপ সিস্টেমে ঢুকবে না। তাহলে আমরা সংজ্ঞাটা কীভাবে লিখব, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ আয়তন ও তাপমাত্রা পরিবর্তিত হয় কিন্তু পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ আমাদের তাপের কোনো আদান প্রদান হবে না, তাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের তাপে কোনো আদান প্রদান হবে না, দ্যাট মিনস ডিকিউ কত, ডিকিউটা 0। তাহলে আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে আমরা ডিকিউ যদি শূন্য হয়ে যায় তাহলে আমি লিখতে পারবো ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ অথবা ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এবার আমরা কিছু ফর্মুলা দেখব, যে ফর্মুলাগুলো আমাদের পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে আসে। যার প্রথমটি হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। 2 নম্বরটি হচ্ছে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। এবং আরেকটি হচ্ছে T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা হচ্ছে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এখানে আমরা খেয়াল করি এই গামাটি হচ্ছে আমাদের V1 এর পাওয়ার, এই গামাটি হচ্ছে আমাদের V2 এর পাওয়ার। এখানে গামা মাইনাস 1 হচ্ছে কার, শুধুমাত্র V1 এর পাওয়ার, এবং গামা মাইনাস 1 হচ্ছে আমাদের V2 এর পাওয়ার। ঠিক একই ক্ষেত্রে আমাদের এটি হচ্ছে আমাদের P1 এর পাওয়ার, এটা হচ্ছে কি আমাদের P2 এর পাওয়ার। এবং আমাদের পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসবে যে আমাদের রুদ্ধতাপে প্রক্রিয়া কৃতকাজ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা জানি যে কৃতকাজ W ইকুয়াল টু NR গামা মাইনাস 1 T1 মাইনাস T2। T1টাকে আমরা তো সবাই জানি আদি তাপমাত্রা, আর T2টা হচ্ছে কি পরবর্তী তাপমাত্রা। আচ্ছা, তো এক্ষেত্রে T1 T2 যে কোনো কেউ বড় হতে পারে, যে কোনো কেউ ছোটো হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গামা বলে একটা টার্ম আছে, গামা। গামা একটা আমি বলি, গামা হচ্ছে অ্যাকচুয়ালি গামা ইকুয়ালস টু সিপি ডিভাইডেড বাই সিভি। সিপি হচ্ছে আমাদের স্থির চাপের মোলার আপেক্ষিক তাপ, এবং সিভি হচ্ছে আমাদের স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপের সহজ কথা কি, আমাদের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ আমাদের তাপশক্তির প্রয়োজন, সহজ করে তাদেরকে আমরা আপেক্ষিক তাপ বলি। তো এটা নিয়ে আমরা তো আলোচনা করব। তো গামার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। আমাদের গ্যাসটা অনেক রকম আছে, কিছু গ্যাস আছে আমাদের এক পরমাণু, কয়টি গ্যাস আছে আমাদের দ্বি পরমাণু, কয়টি গ্যাস আছে কি আমাদের বহু সংখ্যক পরমাণু। এক পরমাণু একটি গ্যাস হচ্ছে হিলিয়াম। তো হিলিয়ামের ক্ষেত্রে আমাদের গামার মান একরকম। এরপর যদি নাইট্রোজেন ধরি, নাইট্রোজেন হচ্ছে দ্বি পরমাণু, সেক্ষেত্রে গামার মান আরেক রকম। এবং ফাইনালি আমাদের যখন বহু পরমাণু হবে, অর্থাৎ 2-এর চেয়ে বেশি হবে, যেমন কার্বন ডাইঅক্সাইড, ওখানে কয়টি আছে, একটি কার্বন 2টি অক্সিজেন, 2-এর চেয়ে বেশি,
তো সেক্ষেত্রে আমার গামার মানটি কি আরেকটা হবে। তাহলে আপনি একটু লিখে রাখেন যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক পরমাণু গ্যাস হলে যেমন হিলিয়াম মানে গামা ইকুয়াল টু 1.67। যদি আমাদের ডি পরমাণু গ্যাস হয় তাহলে গামা ইকুয়াল টু আমাদের 1.4। আর যদি বহু পরমাণু হয় সেক্ষেত্রে আমাদের গামা ইকুয়াল টু 1.33। এই মানগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ প্রশ্নের মধ্যে হয়তো বা গামার মান বলে দেওয়া থাকতে পারে, অথবা আপনাকে বলে দিবে ডি পরমাণু। তাহলে ডি পরমাণু বললে আমরা অটোমেটিকলি বুঝে নেব 1.4 হচ্ছে গামার ভ্যালু, অথবা বলে দিল নাইট্রোজেন গ্যাস। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে একটি ডি পরমাণু, গামার মান হচ্ছে 1.4। যদি বলে দেওয়া হয় আমাদের সিস্টেমে গ্যাসটি হচ্ছে আমাদের হিলিয়াম, তো হিলিয়াম হচ্ছে এক পরমাণু, তো সেক্ষেত্রে আমাদের গামার মান কত 1.67। এইভাবে আমরা সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়া এই দুইটি প্রক্রিয়া নিয়ে অনেক বেশি পরিমাণে শিক্ষিত প্রশ্ন আসে। এই জন্য এই যে এখানে আমার 4টি সূত্র, এর আগে ছিল 2টি বা 3টি সূত্র সমষ্ণ প্রক্রিয়ায়। এই সূত্রগুলো আপনারা খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। এবার আমরা একটা সিকিউ আলোচনা করব। এতক্ষণ আমাদের যেসব টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, যেমন ছিল রুদ্ধতাপের প্রক্রিয়া বা সমষ্ণ প্রক্রিয়া, ওই প্রক্রিয়া নিয়ে আমরা এখানে একটা সিকিউ দেওয়া হয়েছে, ওটি নিয়ে আমরা একটা আলোচনা করি। আমাদের বলে দেওয়া হচ্ছে যে চিত্রে 20 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য লেখচিত্র দেখানো হলো। আমাদের অক্সিজেনের ওজন কত দেওয়া আছে 20 গ্রাম। ওকে ফাইন। তাহলে আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি, চাপের সাথে আমাদের আয়তনের সম্পর্ক দুইটি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমটির মধ্যে আমাদের T1 এবং T1 দুইটা T1। তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা যখন আয়তন ভি থেকে যখন আমাদের 2V হচ্ছে, বা আমাদের আয়তন V1 থেকে যখন V2 হচ্ছে, আমাদের তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আপনারা বলেন তো তাহলে এটা কোন ধরনের প্রক্রিয়া? তাহলে এটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া চেনার জন্য আরও কয়েকটা ব্যাপার আপনারা খেয়াল করবেন। যদি বলে দেওয়া হয় যেন আমাদের তাপ সুপরিবাহী, তাহলে সেক্ষেত্রে এটি সমষ্ণ প্রক্রিয়া হবে। আবার যদি বলে দেওয়া হয় যে আমাদের প্রক্রিয়াটি ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে, ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে, সেক্ষেত্রেও আমাদের প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারবো, সেটিও আমাদের সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা এরপর চিত্রটি একটু দেখি। এরপরের চিত্রে দেখা যাচ্ছে আমাদের আয়তন যখন V1 থেকে V2 হলো, আমাদের তাপমাত্রা ছিল T1 এবং সেটা পরিবর্তন হয়ে T2তে নেমে আসছে। তার মানে এটি হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়। অথবা যদি বলে দেওয়া হয় যে আমাদের তাপ কুপরিবাহী, তা সেক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটা কী হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। যেহেতু তাপ কুপরিবাহী, তার মানে কি আমাদের পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান হতে পারবে না। অথবা যদি বলে দেওয়া হয় হঠাৎ, একটা প্রশ্ন আসছে আপনার হঠাৎ, এই হঠাৎ করে ঘটে যাওয়া কোনো প্রক্রিয়া, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো প্রক্রিয়াও আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে আমাদের ইন্ডিকেট করে। তাহলে আমরা এই যখন ব্যাপারগুলো বুঝতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে কি এটি কোন ধরনের প্রক্রিয়া। কখনো ডিরেক্টলি আমাদেরকে সমষ্ণ প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিবে, অথবা বলবে আমাদের তাপ সুপরিবাহী বা তাপ কুপরিবাহী, অথবা ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে, অথবা কি হঠাৎ করে সম্পন্ন হচ্ছে। তাহলে আমাদের এখানে চাওয়া হচ্ছে যে প্রথম প্রশ্নের মধ্যে চিত্র 2 নংয়ের T2 বের করো। চিত্র 2 নম্বর, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা এখন কি করব, টি এর সাথে ভি এর সম্পর্ক আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, সেটা হচ্ছে কি T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। তাহলে আমাদের এখানে কয়টা বেশি ইম্পর্টেন্ট, এখানে গামাটা কত, যেহেতু আমাদের অক্সিজেন গ্যাস, তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু অক্সিজেন গ্যাস দ্বিপরমাণুক, তাহলে গামা ইকুয়াল টু কত পাবো আমরা, গামা ইকুয়াল হচ্ছে 1.4। আর T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, ওকে আমরা ক্যালভিনে নিলে সেটা কত হয়ে যাবে, ক্যালভিন নিলে তা দাঁড়াবে আমাদের 300 ক্যালভিন। ওকে, আচ্ছা, তো আমাদের বের করতে হবে T2, তাহলে আমি T2টা আগে লিখলাম, দেন T1টাকে পরে লিখলাম। এখানে খুব ইম্পর্টেন্ট খেয়াল করবেন যে আমাদের ভি এর পাওয়ার গামা মাইনাস 1, এখানে V1 এর পাওয়ার গামা মাইনাস 1, টি এর মধ্যে আবার কিন্তু কি পাওয়ারটি নেই। এই জন্য এটা একটু টেকনিক্যাল, এটা আপনারা সমাধানটা করবেন, আমি সেটি শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা T2 ইকুয়াল টু কি লিখতে পারবো, আমাদের যখন আমরা ডান পক্ষে নিয়ে যাবো এই অংশটি ডিভাইডেড বাই হয়ে যাবে, ডিভাইডেড বাই হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে V1 এবং V2 উভয়েরই পাওয়ার হচ্ছে আমাদের গামা মাইনাস 1। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারবো, T1কে আমরা T1 এর জায়গায় লিখলাম,
এই লাইনটা খুব টার্নিং পয়েন্ট আমাদের, এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। কারণ এখানে আমরা কি করব, আমরা সবই পারি, কিন্তু এই জায়গাটিতে এসে আমরা হয়তো ভুল করে ফেলবো। তো সেখানে দেখা যাচ্ছে আমাদের আমরা কীভাবে লিখব v1 এবং v2, v1/v2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবার আমাদের প্রশ্নের সমাধান করতে অনেক বেশি পরিমাণে সহজ হয়ে যাবে। তো আমাদের v1 কত, v1 হচ্ছে v, আর v2 কত 2v। তাহলে v কাটাতে চলে যাচ্ছে, এটা হচ্ছে 1/2। 1/2 মানে হচ্ছে কত 0.5। তাহলে গামা ভ্যালু হচ্ছে আমাদের 1.4, কারণ এটা হচ্ছে অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস। গামা মাইনাস 1.4 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে 0.4। এইটা আপনারা ক্যালকুলেটারে কীভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি লিখবেন 0.5 দিবেন, এবার পাওয়ারের বাটনটা ক্লিক করবেন কত 0.4, দেন আপনি একটা মান পাবেন, এই মানটি পাবেন। দেন এটির সাথে কাকে আমরা গুণ করব ইন্টু 300, দেন আপনি অটোমেটিকলি আমরা মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন এটা কীভাবে করবেন? আমরা 0.5 পাওয়ার 0.4 ইন্টু কত ইন্টু 300, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা এখানে T2 এর মানটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এই বিষয়ে তাহলে টার্নিং পয়েন্টে সবসময় মাথা রাখবো যে আমরা যখন দেখব পাওয়ার, তাদেরকে আমরা কী করব উপর নিচে লিখে হোল টু দি পাওয়ার হিসেবে লেখার আমরা চেষ্টা করব। এবার আমরা ঘর নাম্বার প্রশ্নটি দেখব, বা দ্বিতীয় যে প্রশ্নটি, এবং প্রায় সময় দেখবেন আপনাদের এই প্রশ্নটি আসবে। যদি আমাদের এই প্যাটার্নের প্রশ্ন যদি আসে, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে কোন প্রক্রিয়া কৃতকাজ বেশি। প্রক্রিয়াগুলো কী কী? একটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়া, আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা দুইটার ক্ষেত্রে আমরা সূত্রগুলো আমরা জানি। তো প্রথমে যদি আমি চিত্র 1 নাম্বার বা সমষ্টি প্রক্রিয়ার জন্য আমরা কী করব, কৃতকাজটা আমরা বের করব। এটা আবার বলছি, এটি পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে আসে। তাহলে আমরা বলতে পারি যে চিত্র 1 নম্বর হচ্ছে সমষ্টি প্রক্রিয়া, সেক্ষেত্রে কৃতকাজ W = আমরা W1 বললাম, একটা কৃতকাজকে আমরা W2 বলবো। nRT1 ln V2/V1। T1 কেন, এখানে আমাদের T1 দিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য আমি T1 লিখলাম। তো আমাদের দেওয়া আছে যে T1 300 কেলভিন। n হচ্ছে মোল সংখ্যা আমরা কীভাবে বের করি, প্রদত্ত ভর ডিভাইডেড বাই কি আমাদের আণবিক ভর। তো আমাদের প্রদত্ত ভর হচ্ছে 20 গ্রাম, 20, আর আণবিক ভর অক্সিজেনের আণবিক ভর কত 32, তাহলে 20 ডিভাইডেড বাই 32। তো আমাদের V1 হচ্ছে v, V2 হচ্ছে কত 2v, এবং ফাইনালি আমাদের আর মোলার গ্যাস দ্রবক যেটি সেটা হচ্ছে কত 8.314 জুল পার কেলভিন পার মোল। এবার আমরা জাস্ট মানগুলো বসাবো। আমরা n এর মান বসালাম, আমরা r এর মান বসালাম, আমরা T1 এর মান বসালাম ln V2v/v। তাহলে VV কাটাতে চলে যাচ্ছে, তাহলে এখানে আমার কত থাকলো ln 2 থাকলো। ক্যালকুলেশন আপনারা কীভাবে করবেন আমি সাজেস্ট করবো, আপনারা সবার আগে কী করবেন ln 2 এর মান বের করবেন, লিখবেন ln 2 ইন্টু 300 ইন্টু 8.314 ইন্টু 20, অ্যান্সার দিয়ে ডিভাইডেড বাই কত 32, এবং আপনি এখানে আনসার পাবেন 1080.52 জুল। এবার আমরা 2 নম্বর চিত্রের জন্য কৃতকাজ বের করব। 2 নম্বর চিত্রটি কী ছিল, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কীভাবে বুঝলাম, T1 এবং T2 দুইটি তাপমাত্রা, তাই তো ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নং চিত্র হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং সেক্ষেত্রে কৃতকাজ W2 = nR Γ-1 T1 - T2। তখন T1 কত 300 কেলভিন, T2 কত গত আমরা পেয়েছিলাম কত 2 to 7.35 কেলভিন, অ্যান্ড তো আমরা জানি 20/32, আমরা ক্যালকুলেট করে ফেললে ভালোই হয় 0.625। ওকে, এখন এখানে গামা কত, গামা হচ্ছে 1.4। কেন 1.4? যেহেতু গ্যাসটা হচ্ছে অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস, সেক্ষেত্রে গামা হচ্ছে কত 1.4, আর এমন তো আমরা জানি। তাহলে আমরা জাস্ট মানগুলো বসাবো, মানগুলো বসে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 943.76 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ অপেক্ষা বেশি, এবং সবসময় দেখবেন যে কি, এবং এটি করে সবসময় যে কি সমষ্টি প্রক্রিয়া থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজটি সবসময় আপনি কী পাবেন, আপনি বেশি পাবেন। এবার আমরা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটি আমরা সমাধান করব। তো আমাদের উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকে দেওয়া আছে আমাদের তাপ পরিবাহী এবং অপরিবাহী। যেহেতু তাপ পরিবাহী, বুঝতে হবে এই প্রক্রিয়াটি হচ্ছে সমষ্টি প্রক্রিয়া। অপরিবাহী, তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
পদার্থে তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 10⁵ প্যাসকেল অর্থাৎ এখানে একটা চাপ দেওয়া আছে ও 600 কেলভিন, তার মানে এটি তাপমাত্রা দেওয়া আছে, এবং 1 মোল মানে হচ্ছে কি n ইকুয়াল কত 1 মোল হিলিয়াম গ্যাস আছে। যেহেতু হিলিয়াম, এখানে আমাদের গামার মান কত হবে 1.67, কারণ হিলিয়াম হচ্ছে কি এক পরমাণু। পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো, অর্থাৎ আমরা চাপ ছিল 2 × 10⁵, তাহলে এখন চাপের মান কত হয়ে যাবে অর্ধেক করলে কত হয়ে যাবে 1 × 10⁵ প্যাসকেল। তাহলে আমরা P1 পেলাম, T2 পেলাম, P2 পেলাম। আমাদের বের করতে হবে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা। অপরিবাহী মানে হচ্ছে কোনটি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত তাপমাত্রা T2 কত। তো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ এবং চাপের সম্পর্ক হচ্ছে T1 P1 1 - গামা বাই গামা, তাহলে T2 P2 1 - গামা ডিভাইডেড বাই গামা। আমাদেরকে বের করতে হবে T2। এই জন্য আমরা এই অংশটিকে আগে লিখলাম, এই অংশটি কী করলাম পরে লিখলাম। এটিকে খেয়াল করবো, আমাদের এখানে পাওয়ার 1 - গামা ডিভাইড বাই গামা 1 - গামা ডিভাইডেড বাই গামা। এখানে এই ধরনের পাওয়ার থাকলে আমরা সবসময় চেষ্টা করব এই অংশটিকে আমরা ডান পাশে নিয়ে যাব, নিয়ে গেলে P2 ডিভাইড বাই হয়ে যাবে, এবং P1 এই ডিভাইড বাই হয়ে গেলে P1 এবং P2 পাওয়ার সেম না, সেম হলে আমরা তাকে কীভাবে লিখবো হোল টু দি পাওয়ার লিখবো, তাহলে আমাদের ম্যাথটা করতে অনেক বেশি পরিমাণে সহজ হবে। এই কাজটা আমরা সবসময় করবো, গামার পাওয়ারটা অলস কী করবো হোল টু দি পাওয়ার নিয়ে আসার চেষ্টা করবো। তাই আমরা T1 এর মান বসালাম, P1 কত 2 × 10⁵, আর P2 হচ্ছে P1 এর অর্ধেক অর্থাৎ 1 × 10⁵। তাই আমরা 167 বাই 1.67 আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাচ্ছি 454.7 কেলভিন। অর্থাৎ অপরিবাহী পদার্থের যে সিস্টেমটা অর্থাৎ রুদ্ধতাপীয় যে সিস্টেম, সেক্ষেত্রে আমাদের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 454.7 কেলভিন। এবার আমরা ঘর নাম্বারটি দেখব। ঘর নাম্বার হচ্ছে কোন ক্ষেত্রে কৃতকাজটি বেশি, অর্থাৎ তাপ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে নাকি তাপ পরিবাহী ও তাপ অপরিবাহী, কোন ক্ষেত্রে আমাদের কৃতকাজের মান বেশি হবে। তো আমরা জানি যেহেতু তাপ পরিবাহী পদার্থের দ্বারা তৈরি, তার মানে এই প্রক্রিয়াটা হচ্ছে কি সমষ্টি প্রক্রিয়া। তো সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজ হচ্ছে কত W = nRT ln P1/P2। যেহেতু আমাদের এখানে কি P দেওয়া আছে আর V দেওয়া নেই বলে আমরা কি V2 বা V1 লিখিনি, যেহেতু P দেওয়া আছে জন্য কত P1/P2। তো আমরা জানি n এর মান 1 মোল, আর এর মান আমরা জানি 8.31, T এর মান হচ্ছে 600 ln P1 কত 2 × 10⁵, 1 × 10⁵। তাহলে আমরা এখানে W মান পাচ্ছি 3456.03 জুল। ওকে, এবার আমরা দেখব তাপ অপরিবাহী পদার্থ। যখনই বলবো তাপ অপরিবাহী পদার্থ, তাহলে এই প্রক্রিয়াটি হবে আমাদের রুদ্ধতাপী প্রক্রিয়া। আর আমরা জানি রুদ্ধতাপী প্রক্রিয়ার কৃতকাজ W = nR Γ-1 T1 - T2। এখন n এর মান কত, n এর মান হচ্ছে 1, আর এর মান কত 8.31, গামার মান কত 1.67, যেহেতু এটি হিলিয়াম গ্যাস -1। তাই আমরা ক্যালকুলেশন করলাম, আমরা এক্ষেত্রে কৃতকাজের মান পাচ্ছি 1802.1 জুল। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়ায় বা তাপ পরিবাহীর ক্ষেত্রে কৃতকাজ থেকে সবসময় কৃতকাজটি বেশি, এবং সবসময় আমরা দেখবেন যে আমাদের সমষ্ণ এবং রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ বেশি হয়। এই ছিল মোটামুটিভাবে আমার করে দেওয়া। এবার আপনারা বাকি যে প্রশ্নগুলো আমি আপনারা লিখে দিলাম, কোন বোর্ডে কখন আসছে কোন প্রশ্নটি কোন সূত্রটি, সেগুলো আপনারা সমাধান করে আমাকে দেখাবেন। সকলকে ধন্যবাদ।